জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে সত্যি আচার্যদেব যদি আমাদের কাছে না থাকতেন, আমাদের সহায় যদি না হতেন, তাহলে সত্যিই আমরা এক সময় দিশেহারা হয়ে পড়তাম। এমনই একটা সুন্দর ঘটনা, খুব জটিল ঘটনার সমাধান তিনি কিভাবে করলেন। সত্যি পড়তে পড়তে আমি কিন্তু তাজ্জব হয়ে গেলাম যে ঠাকুর দিয়ে গেলেন আশীর্বাদ। এই আশীর্বাদই যে আমাদের জীবনে এমনভাবে বাস্তব হয়ে যাবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আজকে অ্যাকচুয়াল এই নিয়েই আমাদের আলোচনা। শুনুন, এরকম সমস্যা আপনাদের ঘরেও হয়ে থাকে, এগুলোকে পার্সোনাল ব্যাপার বলে, এগুলো কিন্তু লোক জানাজানি করতে নেই। কিন্তু আচার্যদেব এত সুন্দরভাবে সমাধান সব কিছুর দিয়ে দিচ্ছেন, আমাদের সমস্যা বলে কোনো জিনিসটাই থাকছে না। আচার্যদেবের উদ্দেশ্যে প্রণাম। বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন এক নাবালিকা কন্যাকে। কম বয়সী মেয়ের অজ্ঞানতার সুযোগ নিয়ে এক যুবক তার পেছনে লেগেছে। বাবা মা বুঝতে পেরে মেয়েকে বুঝিয়ে তার চিত্ত চাঞ্চল্যকে দূর করবার জন্য সমস্ত রকমের চেষ্টা করেছেন, কিন্তু মেয়ে কোনো কথাই শুনতে চাইছে না। তারা তাকে নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে। আচার্যদেবের উদ্দেশ্যে তারা প্রণাম নিবেদন করলেন। মা বললেন, মেয়ে প্রেম করেছে, এখন দিন রাত অশান্তি করে। দুই তিনবার ব্লেড দিয়ে হাত পাও কেটেছে। বাবা মা কারো কথা সে শোনে না। এরকম যদি ঘরে অশান্তি লেগে থাকে, তাহলে ঠাকুরের দীক্ষা নেন আর যাই করুন, সত্যি সত্যি মনে শান্তিও থাকবে না, আর ঠাকুরের ওপর ভরসাও করা যাবে না। কথাটা তো আমি ঠিকই বলছি, কিন্তু ওইটাই আমাদের ভুল। ঠাকুরের ওপর ভরসা করা আমাদের একমাত্র কাজ। বাবা মায়ের পাশে মেয়েটি অধবদনে দাঁড়িয়েছিল। লজ্জা ভয় সংকোচে একাকার হয়ে পড়া মেয়েটির এছাড়া আর কোনো উপায় ছিল না। আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই আগে বল, তোর বুদ্ধি আছে না তুই একদম বোকা? কোনটা? ধর, তুই হাত কেটে জেদ করে এই ছেলেটিকেই বিয়ে করলি, তখন যদি সে তোর সাথে সংসার করব বলে এগিয়ে গিয়ে কিছু বছর পর না করে, তখন তুই কি করবি? এখনও তো তোর মাথার উপর একটা ছাদ আছে। বাবা মায়ের এই ঘেরা বাবা মায়ের এই ঘেরাটোপার মধ্যে তুই নিজেকে তৈরি কর। তুই বোকার মতন নিজের কথা ভাবলি না, বাবা মার কথা ভাবলি না, নিজে একজনের ওপর প্রলুব্ধ হয়ে তার প্রবৃত্তির মনোরঞ্জনে ভেসে গেলি। প্রেম করার আগে একবারও মনে হলো না যার সাথে প্রেম করছি তার যোগ্যতাটা বিচার করি, সে স্বাবলম্বী কিনা। এখনও বাবার হোটেলে খায়। মেয়েটি মৃদু স্বরে জানায়, সে শুধু ক্রিকেট খেলে। আচার্যদেব বললেন যে, তাহলে ক্রিকেট খেলে, নেশা ভাঙ করে, এরকম একটা ছেলে আজকে তোকে ধরেছে, অন্যদিন আরেকজনকে ধরে প্রবৃত্তি চরিতার্থ করবে। মেয়েটি বলে, আজ্ঞে হ্যাঁ, এর আগে ওর আরও 3টে বান্ধবী ছিল। আচার্যদেব বললেন, তাহলে তুই দেখ, সব জেনেও তুই ওর ফাঁদে পা দিয়ে কষ্ট পেয়ে হাত পা কাটছিলিস। তাহলে তুই বল, তোকে কি বুদ্ধিমতী বলা যায় না বোকা বলা যায়? যে আগে 3জনকে ছাড়ে, তাহলে সে তোকেও ছাড়তে পারে। তুই নিজের জীবনের জন্য এমন কিছুকে ধর যার জন্য তুই তুষ্ট হতে পারিস। যে গাছকে তুষ্ট করে, গাছকে নির্বাচন করতে হবে এমন কিছুকে যে গাছটাকে তুষ্ট করে। গাছ যদি কুড়ুলকে নির্বাচন করে আর মনে মনে ভাবে কুড়ুলের মধ্যেও কাঠ আছে, তাহলে গাছ কিন্তু গাছকেই কাটতে শুরু করবে। তাহলে কি হবে? গাছকে বাড়তে হলে কি নির্বাচন করবে? সূর্যের আলোকে নির্বাচন করবে, সারকে নির্বাচন করবে, আর জল আবহাওয়াকে নির্বাচন করবে, তাই তো? আচার্যদেব অতি সহজ সরলভাবে বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে দিকভ্রান্ত মেয়েটিকে দিশাদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমস্যাটি মেয়েটির একার নয়, তার মতো হাজারো ছেলে মেয়ে আজকাল কিছুটা হয়তো বুঝের ভুলে অথবা পারিবারিক সুশিক্ষা আর সংস্কারের অভাবে এভাবেই অবাঞ্ছিত পরিস্থিতির শিকার হয়ে থাকে। তিনি মেয়েটিকে বলে চলেছে, না না, তাহলে তুই ভেবে দেখ যে নিজে স্বাবলম্বী নয়, নিজে বাপের হোটেলে খায়, বাপের তৈরি বাড়িতেই থাকে, বাপের টাকায় ঘুরে বেড়ায়, সে কি আদৌ যোগ্য? বুঝতে পারছিস তো? তুই যদি বুঝতে পারিস তবেই বেরোবি, যদি বুঝতে না পারিস তবে ওই কুড়ুলকে আঁকড়ে ধরে নিজের জীবনটাকে ছারখার করে তুলবি। এইরকম করে নিজের জীবনটা অকালে যাবে।
মেয়েটি মাথা নিচু করে শুনছিল। কখন যে কে আচার্যদেবের দিকে সোজা তাকিয়েছে তা সে জানে না। কথক কথক এবং কথাগুলো তার ভালো লেগেছে, এ বিষয়ে সন্দেহ নেই। সে তার প্রতি ভরসা করতে শুরু করেছে, যে ভরসা হয়তো সে তার বাবা মায়ের কাছেও পায়নি। আচার্যদেবের স্নেহঝরা কণ্ঠে সে জীবনকে সাজানোর শক্তি পাচ্ছে। মেয়েটির দিকে স্নেহল দৃষ্টিতে তাকিয়ে আচার্যদেব আবার বলতে লাগলেন, যেটা হয়ে গেছে সেটার থেকে বেরোবার চেষ্টা কর। এটার থেকে বেরোবার জন্য লড়াই করে যাবি, ঝগড়াঝাটি কিছু না। ওসব করলেই মন অশান্ত হবে, আর অশান্ত মন হলে তখন যা সিদ্ধান্ত নিবি সব ভুল হবে। তুই চুপ করে যা, শান্ত হয়ে দেখ ও কী করে। 2 দিন 3 দিন তোর জন্য লাফালাফি করবে, এটা ওটা বলবে, তারপর দেখবি তোকে বলেও দিব্যি আছে। এটাকে বলে টেস্ট করা। দোকানে গিয়ে অনেক মিষ্টি কেনার আগে একটা খেয়ে পরখ করে নিস না, ভালো হলে তবেই অনেকগুলো কিনিস। তেমন করে তোর জীবনটাকে ভবিষ্যতে সে তুষ্ট করবে কি না সেটা টেস্ট করে নিবি না। শুধু মোহের পিছনে ছুটবি। তুই তো মেয়ে, তোদের অনেক দায়িত্ব। তোর মতন মেয়েদের থেকেই আমাদের জন্ম হয়, দেশ ভবিষ্যৎ নাগরিক পায়। তাহলে তুই যদি এলোমেলো করে চলিস তাহলে সমাজের কি হবে? তাহলে তুই বল, তুই বোকা থাকতে চাস না বুদ্ধিমতী হতে চাস? নিজেকে আয়নায় দেখ, তাহলেই তুই সবটা বুঝে যাবি। কি অপরিসীম মমত্ব ভরা কণ্ঠে আচার্যদেব বোঝাচ্ছিলেন তরুণীটিকে। পারিবারিক ও সুসংস্কার আর বয়সোচিত সুশিক্ষার প্রতি অনীহা, অজ্ঞানতার কারণে আজ সমাজ থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে অসংখ্য কিশোর কিশোরী। আর এই রকমের জন্যই প্রত্যেকটা জন্ম দেখুন খারাপও হচ্ছে। জন্ম খারাপ হওয়া মানে ভবিষ্যৎ খারাপ হওয়া। এবং আমরা যেটুকু আশা করছি আর ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নও বৃথা হয়ে যাওয়া। প্রকৃত মানুষের জন্ম কিন্তু হবে না। এইভাবেই প্রত্যেকটা মানুষের জীবন নষ্ট হবে, প্রত্যেকটা জন্ম খারাপ হবে, প্রতিলোম হতে থাকবে, করার কিছু থাকবে না। শুধু একটুখানি সচেতনতা আর বলিষ্ঠ পদক্ষেপের ফলে জীবনধ্বংসী এই ভীষণ রোগটি থেকে অনেকখানি মুক্ত হওয়া সম্ভব। বোঝা গেল ব্যাপারটা আচার্যদেব কেমনভাবে বললেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পাকচক্র থেকে বেরিয়ে এসে মুক্তির পথ দেখালেন। ব্যর্থতা আর হতাশার আবহে হাবুডুবু খেতে থাকা দিনহীনকে দেখালেন নতুন করে বাঁচার পথ। যত ঘাটতি, অক্ষমতা, মসিলিপ্ত বিভৎস অধ্যায়কে পশ্চাতে ফেলে নতুন জীবনের পথে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মন্ত্র শোনালেন। তার সেই অভিপ্সা আচার্য পরম্পরায় সমান্তরালে বহমান। উপমহাদেশের ন্যায় সৎসঙ্গ ঠাকুরবাড়িতে বিভিন্ন ভাষাভাষী, আচার অভ্যাস, পোশাক পরিহিত মানুষের দেখা মিললেও পরম প্রেমময়ের সামনে গেলেই কিন্তু সমস্ত বৈচিত্র্য মিলিয়ে যায়। তখন একটাই পরিচয়, সবাই পরম পিতার সন্তান। বৃহৎ রঙ্গমঞ্চরূপী নাটমণ্ডপে আচার্যদেব শোনাচ্ছেন প্রেম আর সৌভ্রাতৃত্বের সামগান। মানুষ আসেন তার কাছে বহুমুখী সমস্যা নিয়ে, আবার কেউ বা তার হাসি মুখ দুটো কথা শুনেই খুশি। তার কাছে একটুখানি বসলে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হয়ে ওঠে। তাই বলি, ঠাকুর বাড়ি গিয়ে এদিক ওদিক না ঘুরে, না ছবি ফটো তুলে, আপনারা একটু জায়গায় বসে আচার্যদেবের কথাগুলো শুনুন এবং সেই কথাগুলো স্মৃতিতে ধরে রাখুন। দেখবেন বাঁচার দিশা পাবেন। আমাদের এই সুশিক্ষার অনীহার কারণে, অজ্ঞানতার কারণে কি হয় বলুন তো? কিশোর কিশোরীগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, নষ্ট পেয়ে যাচ্ছে সব। তাই আমাদেরকে আগে কি করতে হবে? ভালোভাবে সুশিক্ষা দিতে হবে। আর এই জন্যই তো দীক্ষার প্রয়োজন। আমরা অনেকেই ভাবি যে দীক্ষা হচ্ছে না, এত ছোট বয়স থেকে দীক্ষা নিয়ে কী লাভ? আরে জন্ম ভূমিষ্ঠি পড়া মাত্রই ঠাকুরের নাম শোনানো প্রয়োজন, আমি যেটা মনে করি এবং যেটা আমরা পড়েছি এই ব্যাপারে। যে দীক্ষা, এই যে অনেকেই আছেন কিছু জানে না, এত অজ্ঞান, বয়স হয়ে যাচ্ছে তবু কিছু জানেন না। একটু ছেলে মেয়েকে একটু নিরামিষ খাবার খেতে দেখলে বলে, তোমরা হয়েছো হও, ছেলেদেরকে কেন দিলে? ছেলেদেরকে তো দুটো খাওয়াতে পারতে। আপনারাই বলুন, এই কথাগুলো কি আপনারা শোনেন না? আমি তো প্রায় শুনি। আমার ছেলে পেলে যখন নিরামিষ খায়, কিছু লোক আছে যারা বলেন যে তুমি খাচ্ছ খাও, তোমার ছেলেদেরকে কেন খাওয়াচ্ছ? তো নিরামিষটা নাকি এতই খারাপ বেশিরভাগ মানুষের কাছে। তার জন্য
ছেলে মেয়েদের আগে দীক্ষা দেওয়া প্রয়োজন। যদি দীক্ষা না দেন তারা কিন্তু বুঝতে পারবে না কোনটা ভালো কোনটা ভালো। আমরা যদি বুঝতে না পারি কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে কিন্তু খুব খারাপ হবে। ভালো মন্দটা আগে আমাদের বিচার করা প্রয়োজন। এটা কিন্তু আপনারা ভালোভাবে জেনে রাখুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কিশোর কিশোরীর জীবন নষ্ট হয়ে যাবে। তাই ভালো জন্ম দরকার, ভালো মানুষের দরকার, প্রত্যেকটা জন্ম ভালো হওয়া দরকার। তাহলে এই দীক্ষা আগে প্রয়োজন। তাই আচার্যদেব এমন সমস্যার সমাধান করে দিলেন, এরকম সমস্যা যদি আপনাদের বাড়িতেও হয়, আপনারাও কিন্তু এই সমাধান খুঁজে পেয়ে অবশ্যই সমাধানটাকে ফলো করবেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।